ডিভিএস ম্যাডামের ক্লাসে সবাইকে স্বাগতম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন রাখবে, তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, কমেন্টস করো যদি ইম্পর্টেন্ট কিছু দরকার থাকে, বা কেমন লাগছে ভিডিও অবশ্যই আমায় জানিও। আজকে আমাদের আলোচনার বিষয় ষষ্ঠ শ্রেণীর গ্রামার থেকে, অর্থাৎ ভাষা চর্চা বই থেকে লেসন 2। ওকে, 2 নম্বর চ্যাপ্টারটা আমরা পড়বো। 2 নম্বর চ্যাপ্টারে পার্ট 2টা আমরা পড়বো, রাইট? আগের দিন আমরা দেখো, আগের দিন কিন্তু আমরা খানিকটা পড়ে নিয়েছিলাম। আগের দিন বলতে খানিকক্ষণ আগেই তোমাদের ভিডিওটা আমি দিয়েছি। যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে তোমরা দেখে নাও। ওকে, এই যে চ্যাপ্টার 2টা যেটা আমাদের আছে, সেখান থেকে আমরা প্রথম পার্টটা কিন্তু পড়া হয়ে গেছে। মৌলিক শব্দ, যৌগিক শব্দ, এগুলো কিন্তু সব আমাদের হয়ে গেছে পড়া, ঠিক আছে? এখন কিন্তু আমরা পড়বো নেক্সট পার্টটাতে আমরা যাব, কারণ ভিডিওটা অনেকটাই বড়। এই যে জোর বাঁধা সাধিত শব্দ, এগুলো কিন্তু সব আমরা করে নিয়েছি, ঠিক আছে? এখন আমরা যাব হচ্ছে নেক্সট পার্টটাতে, অর্থাৎ আমরা এখান থেকে পড়ব, ঠিক আছে? এবার দেখব এখান থেকে, এই জায়গাটার থেকে আমরা কিন্তু এখন পড়ব। ওকে, এর আগের পার্টটা যারা দেখোনি, ডেসক্রিপশানে বাংলার প্লেলিস্টটা আছে, যার মধ্যে বাংলার সমস্ত প্রশ্ন উত্তর আছে, সেগুলো প্লাস এই পার্টটা, আগের চ্যাপ্টার সব দেখতে পারবে। এই ভিডিওটা আগে দেখে নাও, এটা বুঝে নাও, তারপরে প্রথম পার্টটা বুঝে নিও, ঠিক আছে? এখন শুরু করা যাক। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। এবার দেখব যে অর্থ অনুযায়ী শব্দকে ভাগ করা হয়, এইভাবে ভাগ করে শব্দের আর 3টি শ্রেণীর কথা, ঠিক আছে? বোঝা গেল? তাহলে কি কি শ্রেণী আছে সেটা আমরা একটু দেখে নিই। এখানে আরেকটা এখানে আরেকটা নতুন শব্দ জানবো, সেটা হলো শব্দের ব্যুৎপত্তিগত অর্থ। এটা খুব ইম্পর্টেন্ট, রাইট না? ইংরাজিতে যাকে বলা হয় এথিমোলজিক্যাল মিনিং, বা বিষয়টিকে বলা হয় এথিমোলজি। ওকে, সাধিত শব্দের মূল অংশ বা সংযুক্ত খণ্ড অংশগুলিকে যেভাবে ভেঙে তার সাহায্যে সেই শব্দটির যে উৎপত্তি বোঝায়, তাকে বলা হয় কিন্তু ব্যুৎপত্তি। বোঝা গেল কি বল? অর্থাৎ আমাকে বোঝাতে চাইছে যে কোনো শব্দ কিভাবে তৈরি হয়েছে সেটা বুঝে নেওয়ার মধ্য দিয়ে শব্দের যে অর্থ আমরা পাই, তা হলো সেই শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, ঠিক আছে? কোনো শব্দ কিভাবে তৈরি হয়েছে তা বুঝে নেওয়ার জন্য যে অর্থটা, তার মধ্যে যে অর্থটা রয়েছে, সেটা আমরা যেটা পাই, সেটাই হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ। ওকে, যেমন আমি বলতে পারি অন্ন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো যে কোনো খাবার, ঠিক আছে? ব্যুৎপত্তিগত অর্থ হলে শব্দের আদি বা মূল অর্থ। বোঝা গেল কি বললাম? তাহলে দরকার পড়ে ব্যুৎপত্তিগত শব্দ যেটা আমি বললাম সেটা নোট করে নাও, যে কোনো শব্দ কিভাবে তৈরি হয়েছে সেটা বুঝে নেওয়ার মধ্য দিয়ে শব্দের যে অর্থ আমরা পাই, তা হলো বা সেটি হলো শব্দের ব্যুৎপত্তিগত অর্থ। ওকে, বোঝা গেল? এবার দেখো কি বলেছে। বলছে সেভাবে শব্দটির যে অর্থ জানা যায় তাকে ব্যুৎপত্তিগত অর্থ বলে। কোনো কোনো শব্দের মানে সেই ব্যুৎপত্তিগত অর্থের সঙ্গে এক থাকলেও কোনো কোনো শব্দের মানে আবার বদলেও যায়। বলছে অর্থ কোনো কোনো শব্দের ক্ষেত্রে কি হয়, এক হয়, আবার কোনো কোনোটার মানে কিন্তু বদলেও যায়। ব্যুৎপত্তিগত অর্থটাই সেই শব্দের আদি অর্থ বা মূল অর্থ, কিন্তু কোনো সময় তা পাল্টে গিয়ে এখন আমরা শব্দটা যে মানে বুঝি সেটা বলবো প্রচলিত অর্থ বা ব্যবহারিক অর্থ। তার মানে আমরা যেটা মানে বুঝি এখন, সেটা আমরা বলতে পারি যে প্রচলিত অর্থ বা ব্যবহারিক অর্থ। তার মানে শব্দটার ব্যুৎপত্তিগত অর্থটা যে শব্দের আদি অর্থ বা মূল অর্থ, কিন্তু অনেক সময় তা কি হয়, সেটা বদলে যায় বা পাল্টে যায়। তার মানেটা তখন আমরা কিন্তু শব্দের যে মানেটা বুঝি সেটা হচ্ছে প্রচলিত অর্থ, বা আমরা বলতে পারি যে ব্যবহারিক অর্থ। বোঝা গেল কি বললাম? নেক্সট আমরা চলে যাব। ওকে, আমি প্রচলিত অর্থ বা ব্যবহারিক অর্থ যেটা হয় সেটাকে তোমার যদি সহজে, আমি এর চেয়ে সহজে বলতে চাই, আমি বলতে পারি যে অনেক ক্ষেত্রে সময়ের সঙ্গে লোকের মুখে মুখে কি হয়, শব্দের ব্যুৎপত্তিগত অর্থটা বদলে গেছে। কিভাবে বদলে গেছে, শব্দটা যে অর্থ দাঁড়ায় তাকে আমরা বলি কিন্তু শব্দের প্রচলিত অর্থ বা ব্যবহারিক অর্থ, ঠিক আছে? নেক্সট আমাদের এরকম চার্টগুলো দিয়েছে, চার্টটা কিন্তু পড়ে নিতে হবে। এইভাবে ব্যুৎপত্তিগত
দেখো এখানে দেওয়া আছে এইভাবে ব্যুৎপত্তিগত অর্থ আরও প্রচলিত অর্থ এই দুইয়ের মধ্যে কিন্তু কি হচ্ছে না 3 রকম সম্পর্ক থেকে শব্দগুলি 3 রকম শ্রেণীতে কিন্তু ভাগ করা হয়েছে। ওকে, 3টে শব্দ থেকে 3টে শ্রেণীতে ভাগ করা হয়েছে। বারবার বলছি আমাদের কিন্তু এই চ্যাপ্টারটা ভালো করে বুঝতেই হবে। ওকে, হাতে কলমে করলে কিন্তু শুধু হবে না, হাতে কলমে আমি অবশ্যই এটা কমপ্লিট করি, আমি হাতে কলমে এটা করিয়ে দেবো, কিন্তু পরীক্ষায় যে হাতে কলম থেকেই সব থাকবে এমন কোনো ব্যাপার নেই, ভেতর থেকেও চ্যাপ্টারে থাকে, তো সেটা পড়তে হবে সেই জন্য। তো যাই হোক, 3টে যে ভাগ হয়েছে ওটা কি আছে এটা পড়ে নেবে, এখানে আমার সোজা করা যাচ্ছে না। এটা দেখো শব্দের শ্রেণী, এই যে যেটা দেওয়া আছে এটা করতে হবে, শব্দের শ্রেণী, শব্দের বৈশিষ্ট্য আর উদাহরণ। ঠিক আছে, এটা কিন্তু করবে। নেক্সট আমাদের দেখো এখানেও দেওয়া আছে আরেকটা, এটা করতে হবে, 3টে আছে, আর এটা আছে একটা, সেটা আমাদের করতে হবে। যেমন সংকুচিত যৌগিক শব্দ একটা আমরা দেখতে পাচ্ছি। নেক্সট আমরা দেখো দিয়েছে পরিবর্তিত যৌগিক শব্দ, আরেকটা আমাদের কি দিয়েছে দেখো দিয়েছে অপরিবর্তিত যৌগিক শব্দ। এই ভাগটা হচ্ছে 3টে ভাগ। ওকে, তো 3টে যে চার্ট আছে এটা কিন্তু আমাদের পড়তে হবে। নেক্সট আমাদের কি বলেছে দেখো, এই জাতীয় আরও কিছু শব্দের উদাহরণ, এই জাতীয় আরও কিছু শব্দের উদাহরণ দেখো এখানে দেওয়া আছে। অন্ন, এই যে অন্ন, যে কোনো খাদ্য, ঠিক আছে, যে কোনো খাদ্য, তারপরে ধরো প্রচলিত অর্থ হচ্ছে ভাত, আর শব্দ শ্রেণী হচ্ছে যৌগিক সংকুচিত। এই যে চার্টগুলো তোমাকে আমি দেখাচ্ছি এগুলো আমি পড়ছি না, বিকজ এটা পুরো মুখস্থ করার, এটা আর কিচ্ছু করা যাবে না। ওকে, এটা মুখস্থ করতে হবে। কেন, তোমাকে যখন শব্দটা দিয়ে দেবে যে অন্ন, এবার ব্যুৎপত্তিগত অর্থ কি হবে, তখন আমাকে দিতে হবে কিন্তু যে কোনো খাদ্যবস্তু। ঠিক আছে, যদি বলে প্রচলিত অর্থ কি হবে, তখন আমায় দিতে হবে ভাত, আর শব্দ শ্রেণী এটা পুরো চার্টে করতে হবে, রাইট, তখন আমাকে কি বলতে হবে কিন্তু যৌগিক সংকুচিত। ওকে, এইভাবে কিন্তু এগুলো কিছু দিয়েছে, এর থেকে কিন্তু এগুলো আমাদের পড়ে নিতে হবে। ওকে, এই শব্দের শ্রেণীগুলো সব এগুলো মুখস্থ করতে হবে। ওকে, তারপরে কি বলেছে দেখো, বলছে তাহলে গঠন অনুযায়ী আর অর্থ অনুযায়ী শব্দকে যেভাবে ভাঙা হয় তেমনি শাখাচিত্র তৈরি করে মনে রাখি। ওকে, এবার দেখো কি বলেছে আমাদের শব্দ, এখানে আমরা দেখতে পাচ্ছি শব্দকে এটা দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে সাধিত বা যৌগিক শব্দ, একটা হচ্ছে সিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ। ঠিক আছে, এবার সাধিত শব্দকে কিন্তু 3টে ভাগে ভাগ করা হয়েছে, কি না পরিবর্তিত, সংকুচিত, অপরিবর্তিত। ঠিক আছে, তার মানে শব্দটা দুভাগে, এবং সেই দুটো ভাগ হচ্ছে সাধিত শব্দ, আরেকটা হচ্ছে সিদ্ধ শব্দ, বা সাধিত শব্দকে আমরা যৌগিক শব্দ বা মৌলিক শব্দ বলতে পারি। আবার যৌগিক শব্দকে 3টে ভাগে, সেটা হচ্ছে পরিবর্তিত, সংকুচিত আর অপরিবর্তিত। ওকে, শব্দের গঠন ও অর্থগত শ্রেণী বিভাগ। ঠিক আছে, এখানে আমাকে কি বলেছে, সংখ্যাবাচক শব্দ। ওকে, এবার দেখো পরিবর্তিত, অপরিবর্তিত, সংকুচিত এগুলো কিন্তু একটু ভালো করে পড়ে নিতে হবে। তারপর পরিবর্তিত যৌগিক শব্দ কি, এক জাতীয় শব্দগুলো বৈশিষ্ট্য হলো ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রচলিত অর্থ একই থাকে, রাইট, সেটার ক্ষেত্রে আমরা বলে থাকি যেটা অপরিবর্তিত যৌগিক শব্দ। ওকে, আবার ধরো যেমন আমি তোমাকে বলতে পারি দৃশ্য যোগ অক সমান সমান দর্শক হয়ে যায়, তাই না। নেক্সট দেখো পরিবর্তিত যৌগিক শব্দ, পরিবর্তিত যৌগিক শব্দ আমরা কি বলতে পারি, ধরো এক জাতীয় শব্দগুলির বৈশিষ্ট্য হলো ব্যুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থের মধ্যে অনেকটাই পার্থক্য ঘটে যায়। ঠিক আছে, যেমন ধরো হরিণ শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ হলো যে হরণ করে। ঠিক আছে, এর ব্যুৎপত্তিগত অর্থ, কিন্তু প্রচলিত ব্যবহার অনুযায়ী এই শব্দটা দিয়ে আমরা নিরীহ ও সুন্দর একটি পশুকে, যেমন পশু বলতে কি ডিয়ারকে আমরা বুঝিয়ে থাকি, বা হরিণকে আমরা বুঝিয়ে থাকি। ঠিক আছে, আর অবশ্যই সে নিরীহ এবং সুন্দর। ওকে, তাহলে সেই পশুটার সঙ্গে কিন্তু হরণ করা বা চুরি করার কিন্তু সম্পর্কই নেই, তাই না, তো সেই জন্য এটা পরিবর্তিত যৌগিক শব্দ। ওকে, আর সংকুচিত যৌগিক শব্দ কি বলতে পারি, ধরো কি বলবো, এই সংকুচিত যৌগিক শব্দ কি হয়, এই জাতীয় যৌগিক শব্দগুলি বৈশিষ্ট্য আমি তোমাদের কি বলতে পারি, যে এদের ব্যুৎপত্তিগত অর্থের ব্যাপকতা থাকতে পারে। ঠিক আছে, অর্থাৎ যেটা আমি বলতে পারি যে এর মাধ্যমে অনেক কিছুকেই বোঝানো যেতে পারে বা বোঝানো হতে পারে। ওকে, কিন্তু সেগুলোর মধ্যে থেকে একটিকেও কিন্তু সংকীর্ণ অর্থে ব্যবহার করা যায় না। যেমন ধরো কি বলবো, ঘাস শব্দটি, ঠিক আছে, ঘাস শব্দটি ব্যুৎপত্তিগত অর্থ যে কোনো প্রকার খাদ্যকে বোঝালেও এর প্রচলিত অর্থ হবে কিন্তু যাকে আমরা বলতে পারি তৃণ।
ঠিক আছে, বোঝা গেল কথাটা, যে ঘাস শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ যে কোনো প্রকার খাদ্যকে বোঝালেও হ্যাঁ, কিন্তু এর যে প্রচলিত অর্থ ঘাস, যার মানে আমরা বলে থাকি কিন্তু তৃণ। ঠিক আছে, বোঝা গেল এটা। তো আমি জানি এগুলো একটু বুঝতে কষ্ট হয়, কিন্তু এগুলো একটু মনে রাখতে হবে বা পড়তে হবে, পড়তে পড়তেই কিন্তু জিনিসটা হয়ে যাবে। ওকে, নেক্সট কি বলেছে, আর উদাহরণ যেভাবে আমি দিচ্ছি সেই উদাহরণগুলো একটু পড়তে হবে। ওকে, নেক্সট কি বলেছে দেখো, সংখ্যাবাচক। এইটা জাস্ট তোমাদের আমি পরিবর্তিত, সংকুচিত আর অপরিবর্তিতরা ব্যাপারটা বলে দিলাম। ওকে, এগুলো এত ডিটেলসে মনে না রাখলেও, যদি মনে হচ্ছে একটু কঠিন লাগলো, এটা মনে না রাখলেও হবে, তিনটে জেনে রাখো। ঠিক আছে, পরিবর্তিত, সংকুচিত, অপরিবর্তিত। যাই হোক, শব্দের গঠন ও অর্থগত শ্রেণী বিভাজন হলো। ওকে, তাহলে সংখ্যাবাচক শব্দ। এবার সংখ্যাবাচক শব্দ কি বলেছে, সংখ্যা শুধু অঙ্ক করার জন্য আমাদের জানতে হয় এমন নয়। দিন, বছর, মাস, জিনিসপত্রের দাম, কোনো কিছুর পরিমাণ, দূরত্ব বা ওজন, বয়স, ওকে, আচ্ছা, এমন অনেক কিছুর সঙ্গেই কিন্তু সংখ্যার সম্পর্ক আছে। ওকে, আমাদের প্রতিদিনের জীবনে নানা রকম সংখ্যা ছাড়া অচল, যেমন সংখ্যাটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সংখ্যা ছাড়া আমাদের চলবে কি করে, আমরা কোনো কিছু নাম্বার বলতে গেলেই তো আমাদের সংখ্যা লাগবে, তাই না? সব সংখ্যা ছাড়া আমাদের চলবেই না। তো সেটাই বলছে যে সংখ্যা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ধরো সংখ্যাবাচক শব্দ, এবার যদি আমি তোমাকে বলি যে সংখ্যাবাচক শব্দ কাকে বলে, রাইট? ধরো যেসব শব্দ গণনার যোগ্য কোনো সংখ্যাকে নির্দেশ করে থাকে তাদেরকে কিন্তু আমরা বলে থাকি যে সংখ্যাবাচক শব্দ। ঠিক আছে, যেমন ধরো আমি বলতে পারি যে তীরে তিনখানা নৌকো ভিড়ল। এবার এবার আবার এটাও বলতে পারি, ধরো 10 মিলে করি কাজ। ঠিক আছে, তো এখানে কিন্তু এগুলো সব সংখ্যাবাচক শব্দের মধ্যে পড়ছে। ঠিক আছে, যাই হোক, এবার কি বলেছে দেখো, এমন এমন কিছু এমন অনেক কিছুর সঙ্গেই সংখ্যার সম্পর্ক আমাদের প্রতিদিনের জীবনে নানা রকম সংখ্যা ছাড়া অচল। ওকে, নানান ভাষাকে তাই সংখ্যার নানা রকম নাম পাওয়া যায়। এরকম কয়েকটা ভারতীয় ভাষার সংখ্যাগুলির নাম কেমন হয়। ওকে, সংখ্যাগুলোর নাম কেমন হয় দেখো, তারও সংখ্যাগুলো কোনটায় কীরকম হয় সেটা দেখিয়েছে। দেখো, এক বাংলায়, উর্দুতে কী হবে, উড়িয়ায়, গুজরাটিতে, সংস্কৃততে, এইভাবে কিন্তু আমাদের দেখিয়েছে। তার মানে 10 পর্যন্ত সংখ্যার নাম কত রকম হয়, 10 পর্যন্ত সংখ্যার নাম দেখো কি 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 ভাষায় দিয়েছে। দেখো, 10 পর্যন্ত সংখ্যার নাম কেমন হয় দেখো, 1 ইংরাজিতে কি বলে, তামিলে কি বলে, আরবিতে কি বলে, চীনাতে কি বলে, 2কে ইংরাজিতে কি বলে, ইংরাজিটা আমরা সকলেই জানি, তামিল, আরবি, চীনায় কি বলে, এগুলো একটু পড়ে রাখবে। ওকে, নেক্সট দেখো কি বলেছে, ইংরাজিতে 3, 4 মানে 10 পর্যন্ত দিয়েছে। ওকে, এগুলো কিন্তু একটু পড়তে হবে। ঠিক আছে, নেক্সট আমাদের কি বলেছে, আচ্ছা এটা কি দিয়েছে আমাদের দেখি, গ্রন্থঋণ সি পার্বতীচরণ ভট্টাচার্য, বাংলা ভাষা। ওকে, ঠিক আছে, নেক্সট দেখো কি বলেছে, এখানে যেমন নানা ভাষা সংখ্যাগুলির নানা রকম নাম পেলাম, তেমনি কিন্তু প্রত্যেক ভাষাতেই সংখ্যা লিখতে সংখ্যাবাচক ব্যবহার করা হয় আমাদেরই মতো। ওকে, অর্থাৎ একটা সংখ্যার অন্তত দুটো পরিচয়, প্রথমে তার চিহ্ন, তারপরে তার নাম। তার মানে একটা সংখ্যার দুটো পরিচয়, প্রথমে তার চিহ্ন, তারপরে নাম। অর্থাৎ একটা সংখ্যাকে আমরা কি বলি, ধরো 2 লিখতে পারি সংখ্যা, আবার দয়স্য হ্রস্বই লিখি, তাই না? তো সেটাই বলেছে। চলো চট করে চেনা জিনিসের দিকে তাকিয়ে ব্যাপারটা দেখে নিই। ওকে, ব্যাপারটা দেখে নেওয়ার কথা বলেছে। কি বলেছে একটু দেখি। দেখো, সংখ্যা, এই এক্ষুনি এটাই বললাম আমি তোমাদের। ওকে, সংখ্যা, দেখো সংখ্যার চিহ্ন, যদি বলে সংখ্যার চিহ্ন, খুব সহজ, কিন্তু এগুলো কিন্তু অনেকে ভুল করো, কিন্তু এটা কিন্তু ভীষণ সহজ। সংখ্যার চিহ্ন, দেখো সংখ্যার চিহ্ন কি, এক, কিন্তু সংখ্যার নাম যদি দেয়, দেখো এক, এক। ওকে, তো এগুলো এইভাবেই কিন্তু এটাকে করতে হচ্ছে, তাই বলেছে দুটো রূপ। ওকে, এবার দেখো কি বলেছে, এখানে আমরা একের ঘরের সংখ্যাগুলি দেখলাম। বাংলায় এই মূল সংখ্যাগুলির নামের বৈশিষ্ট্য হলো প্রত্যেকেই একবারের চেষ্টায় উচ্চারণ করতে পারি, অর্থাৎ এগুলো সব এক মানে দল বিশিষ্ট। আমরা যেমন প্রথমেই বলেছিলাম যে দল, আমরা যতটা কর হচ্ছে হিসাব করে ততটা আমাদের দল হচ্ছে। প্রথম পার্টে আমি পড়েছিলাম, যেটা দেখে নেবে অবশ্যই, রাইট না? তেমনই কিন্তু এখানে বলেছে, এখানে আমরা এককের ঘরের সংখ্যাগুলি দেখলাম। এখানে মূল সংখ্যাগুলির নামের বৈশিষ্ট্য হলো প্রত্যেকের একবারের চেষ্টায় উচ্চারণ করতে হয়। এগুলো কিন্তু এক দল বিশিষ্ট, তাই বলেছে এগুলো একবারের চেষ্টায় উচ্চারিত হয়। মানে 1, 2, এটা কি আমরা কোনো ভাঙন হচ্ছে মাঝখানে, কি ভাঙছি কি,
ভাঙছি না, আমরা একবারে উচ্চারণ করছি, 1 2 3, তো সেটাই বলেছে, সেই জন্য এটা একদল বিশিষ্ট। নেক্সট কি বলেছে, সেই সংখ্যাগুলি বড় হয়ে দশক বা শতকের ঘরের সংখ্যা হবে, সঙ্গে সঙ্গে শব্দগুলোর উচ্চারণ করতে একের বেশিবার চেষ্টা করতে হবে, রাইট? একের বেশিবার তখন চেষ্টা করতে, মানে যখনই সংখ্যাটা বড় হচ্ছে 10-এর পর থেকে 11 12 13 14, মানে যখন আমরা সংখ্যাটা বাড়ছে তখন কিন্তু কি হচ্ছে, আমাদের একবারে উচ্চারণ করা যাচ্ছে না, কিন্তু ব্যতিক্রম কিছু আছে, যেমন ধরো 10 20 30 60, এগুলো তো একবারে উচ্চারণ করছি আমরা, 60 একবারে বলছি, 10 একবারে বলছি, রাইট না? তো তেমনই কিন্তু 70 দেখো বলতে গেলে কিন্তু আমাকে ভাঙতে হচ্ছে, রাইট? তখন কিন্তু সেটা একদল বিশিষ্ট থাকছে না, ওকে? তো সেটাই বলছে, কিছু ব্যতিক্রম রয়েছে যেগুলো যখন সংখ্যাটা বড় হচ্ছে, অর্থাৎ 10-এর পর থেকে চলে আসছে, তখন কিন্তু ভেঙে ভেঙে বলতে হচ্ছে, কিন্তু ব্যতিক্রম হচ্ছে 10 20 30 60, ওকে? এগুলো এগুলো কিন্তু আমাদের একবারেই বলা যায়। যেমন 15, রাইট? 15কে বলতে গেলে দেখো কেমন লাগছে, 15, পো-নে-রো, করে গোনো, দেখো বুঝতে পারবে, পো-নে-রো, কেমনভাবে আমরা উচ্চারণটা করছি। নেক্সট দেখো 56, ছাপ্পান্ন, আমরা কিভাবে বলে থাকি 56, 56, কিন্তু 56, আস্তে করে বলো, বলো, দেখো বুঝতে পারবে, 56, ওকে? 125, আমরা কি বলি, 125, কতগুলো ভাঙলাম দেখো, 4বারে, 4টে দলে বিভক্ত করলাম, ঠিক আছে? তো এইভাবেই ব্যাপারটা পড়তে হচ্ছে। এবার কি বলেছে দেখো, সংখ্যা চিহ্ন ব্যবহার করে সংখ্যা লিখলেও আমরা সেই সংখ্যাগুলিকে যেসব নাম দিয়েছি সেগুলি বিশুদ্ধ গণনা সংখ্যা কিংবা ভগ্নাংশ। সর্বক্ষেত্রেই নামবাচক শব্দগুলির সংখ্যা শব্দ বা সংখ্যাবাচক শব্দ বলা হয়, অর্থাৎ বলছে সংখ্যা চিহ্ন ব্যবহার করে সংখ্যা লিখলেও আমরা সেই সংখ্যাগুলিকে যেসব নাম দিয়েছি, ঠিক আছে, সেগুলোকে কিন্তু বিশুদ্ধ গণনা সংখ্যা বা ভগ্নাংশের ক্ষেত্রে নামবাচক শব্দগুলিকে সংখ্যাবাচক শব্দ বলা হয়ে থাকে। কথাটা বুঝতে পারলে কি বললাম? অর্থাৎ দেখো বোঝাতে চাইছে যে এই যে সংখ্যাবাচক শব্দটা আমরা পড়লাম, এটার কিন্তু কিছু শ্রেণীতে আমরা বিভক্ত করে থাকি। যেমন সংখ্যা চিহ্ন ব্যবহার করে সংখ্যা লিখলেও আমরা কিন্তু সংখ্যাগুলিকে কিছু নাম দিয়েছি, রাইট না? তো যেমন ধরো শ্রেণীতে, এই জন্যই বলছি বিভক্ত করে থাকি, সংখ্যাবাচক শব্দ সাধারণত আমরা 4টে শ্রেণীতে বিভক্ত করি। যেমন ধরো বিশুদ্ধ সংখ্যা শব্দ বা গণনা শব্দ, তারপরে ধরো মানে ভগ্নাংশিক সংখ্যা শব্দ, তারপরে বলতে পারো গুণিতক সংখ্যা শব্দ, আবার অনির্দেশক সংখ্যা শব্দ, ঠিক আছে? বুঝতে পারলে? সেটাই বলছে যে শব্দ, মানে এই যে সংখ্যাগুলোকে ব্যবহার করে সংখ্যা লিখলেও সংখ্যাগুলিকে আমরা কিন্তু কিছু নামে বিভক্ত করে দিয়েছি, ওকে? নেক্সট, সংখ্যা শব্দগুলি কয়েকটি ভাগে ভাগ করা যায়, ওকে? প্রথমটা কি দিয়েছে, বিশুদ্ধ সংখ্যা শব্দ বা গণনা সংখ্যা শব্দ, ওকে? বাংলায় 1 থেকে 100 পর্যন্ত প্রত্যেকটি শব্দের নাম আলাদা, এর আগে উল্লেখ করা হয়েছে। শূন্য শব্দটিকেও 100-র পর আবার হাজার বা লক্ষ কোটি শব্দ তিনটি ধরলে এগুলোর সাহায্যে সব সংখ্যার নাম বুঝিয়ে দেওয়া যায়। আগে অযুত নিযুত শব্দ দুটি প্রচলিত থাকলেও এখন আর নেই, ঠিক আছে? সেক্ষেত্রে বিশুদ্ধ সংখ্যা শব্দগুলি 104টি। তার মানে আমাকে বলেছে যে বিশুদ্ধ সংখ্যা শব্দ কি না, 104টি। এই ধরনের শব্দ সংখ্যা 104টি। শূন্য সহ 1 থেকে 100 পর্যন্ত সমস্ত শব্দ, হাজার লক্ষ কোটি, এই শব্দগুলো কিন্তু এই শ্রেণীর মধ্যে পড়ে। কোন শ্রেণীর মধ্যে পড়ে না, বিশুদ্ধ সংখ্যা শব্দ বা গণনা শব্দ, ঠিক আছে? বোঝা গেল? এটাই কিন্তু এই পুরো পড়াটার থেকে বোঝাতে চেয়েছে, আর কিচ্ছু বোঝাতে চাইনি, ওকে? যে বিশুদ্ধ সংখ্যা শব্দ বা গণনার মধ্যে কি পড়ছে, এই ধরনের সংখ্যা শব্দ 104টি হয়। শূন্য সহ 1 থেকে 100 পর্যন্ত সমস্ত শব্দ এবং হাজার লক্ষ কোটি শব্দগুলি এই শ্রেণীর মধ্যে কিন্তু পড়ছে। বোঝা গেল কি বললাম? নেক্সট কি বলেছে দেখো, আগেকার দিনে চোখ, পণ, ছটা, কড়া, গন্ডা, আচ্ছা, এমন কিছু শব্দ ব্যবহার হতো সংখ্যাবাচক হিসাবে। তো আগেকার দিনে অনেক শব্দকেই কিন্তু আমরা সংখ্যাবাচক শব্দ হিসাবে ব্যবহার করতাম। মহাভারতে সেনা সংখ্যা অনুযায়ী অক্ষৌহিনী, অনেকিনী জাতীয় সংস্কৃত সংখ্যাবাচক শব্দের ব্যবহার দেখা যায়, ওকে? এগুলি এখন আর
চল নেই, ঠিক আছে। দেখো এই কথাগুলো কিন্তু আমরা শুনেছি, যেমন অক্ষহিনী এটা দিয়েছে, অক্ষহিনী আমরা শুনেছি না, 5 অক্ষহিনী সেনা, 10 অক্ষহিনী সেনা, ঠিক আছে, মহাভারতের যুদ্ধের সময় আমরা শুনেছি। তো এটাই বলছে, ওকে। নেক্সট নেক্সট আমাদের কি বলছে, যে এগুলো আরও এখন আর চল নেই। এখন কিন্তু এই অক্ষহিনী কথাটা কিন্তু ব্যবহার করা হয় না, বা এই কথাটার কিন্তু চল নেই, সেটাই আমাকে বোঝাতে চাইছে, ঠিক আছে। নেক্সট আমাকে কি বলেছে, বাংলা সংখ্যাবাচক শব্দের মধ্যে কিছু কিছু শব্দ দেশজ, অনার্য উৎস থেকে এসেছে, ওকে। বেশিরভাগ সংখ্যা শব্দই আসলে আর্য ভাষা কিংবা সংস্কৃত ভাষার থেকে পরিবর্তিত ফলে তৈরি হওয়া তদ্ভব জাতীয় এক ধরনের শব্দ। তাহলে বলছে এই ধরনের শব্দ কিন্তু বেশিরভাগটাই তদ্ভব জাতীয় এক ধরনের শব্দ, এগুলো আর্য ভাষা কিংবা সংস্কৃত ভাষার থেকে এসেছে, ওকে। নেক্সট দেখো কি বলছে, 2 অঙ্কের সংখ্যাগুলির ক্ষেত্রে বাংলা সংখ্যা শব্দে দেখবে আগে এককের ঘর পরে দশকের ঘরের নাম আমরা বলে থাকি, স্বাভাবিকই আমরা একক দশক এভাবেই তো বলে থাকি না, সেটাই বলছে। 31 যখন সংখ্যায় লিখি তখন কিন্তু দশকের ঘরে 3 আগে এবং এককের ঘরে কিন্তু 1 পরে বসাই, রাইট। আগে 3টাকে বসাই, তারপরে আমরা 1টাকে বসাই, কিন্তু সংখ্যাটিতে কথা বলছে 31, ওকে। মানে বলার সময় কিন্তু আমরা কি বলি, 31 বলি, অর্থাৎ লেখার সময় আমরা কি লিখছি, সাপোজ আমি যখন লিখছি ধরো একক দশক, ওকে, আমি যখন লিখছি, সো আমি কিভাবে লিখছি, এখানে 3 লিখছি আর এখানে 1 লিখছি, তার মানে আমি কি লিখছি, 3কে আগে লিখছি, 1কে পরে লিখছি। বাট বলার সময় আমি কি বলছি, বলার সময় আমি বলছি কিন্তু 31, অর্থাৎ 1কে আগে বলছি, 30কে পরে বলছি, ঠিক আছে, 31 বলছি, সেটাই কিন্তু আমাকে বোঝাতে চাইছে, ওকে। নেক্সট কি বলেছে, তাহলে এককের ঘরের সংখ্যা আগে বলে দশকের ঘরের নামটা পরে বলছি, কিন্তু ইংরাজি ভাষায় শব্দটার নাম 31। দেখো বাংলায় যখন বললাম তখন কিন্তু আমরা 31 বললাম বা 31 বললাম, অর্থাৎ 1 আগে বললাম, 30 পরে উচ্চারণ করলাম, ঠিক আছে। তার মানে একক আগে বললাম, দশক পরে উচ্চারণ করলাম, ওকে। কিন্তু আমরা যখন এটা ইংরাজিতে বলছি তখন আমরা 31 বলছি, অর্থাৎ আমরা টেন্সকে আগে ব্যবহার করছি, ওয়ান্সকে পরে, অর্থাৎ দশককে আমরা আগে বলছি আর একককে কিন্তু পরে বলছি, রাইট। যেখানে আগের নামটা দশক আগে আর পরের নামটা একক পরেই হচ্ছে ব্যবহার, সেটাই বলেছে। আবার শতকের ঘরের ক্ষেত্রে দেখো, শতকের নামটা আগে বলি, যখন শতকের ঘর লিখছি তখন শতকের নামটা কিন্তু আগে বলছি। দেখো এখানে বলেছে যে 130, জাস্ট আ সেকেন্ড, 131, ওকে, 131, অর্থাৎ দেখো 100 আমরা শতক বলছি, একক দশক শতক, ঠিক আছে, শতকটা আগে বললাম, তারপরে আমরা বললাম একক, ওকে, তারপরে আমরা বলছি দশক, ঠিক আছে, বোঝা গেল। দেখো ব্যাপারটা ভালো করে বোঝো, 30 এটা কি দশক, এটা পরে বললাম, 1 হচ্ছে আগে বললাম, মানে আগের ফর্মুলাটাকে ধরে রাখলাম, আর কিন্তু শতকের ক্ষেত্রে কিন্তু শতকটা আগে আমরা বলে নিলাম, তারও আগে বলে নিলাম আর কি, ঠিক আছে, অর্থাৎ শতক একক দশক এইভাবে কিন্তু ব্যাপারটা হয়েছে আমাদের, রাইট। এইভাবে সংখ্যা শব্দটা বলা হচ্ছে। হাজার লক্ষ কোটির ক্ষেত্রেও কিন্তু বাঁ দিকের সংখ্যাটা যেভাবে বাড়ে তার নামটাও সেইভাবে বলা হয়। 1,34,07,397। দেখো আমরা লেখার সময় কিভাবে লিখছি, ঠিক এইভাবে লিখছি। তাহলে আমরা কি করছি, যেভাবে বললাম সেভাবেই কিন্তু দেখো এভাবে বলেই দিচ্ছে কিন্তু কথাটা, যে হাজার লক্ষ কোটি বা কোটির ক্ষেত্রে বাঁ দিকের সংখ্যা যেভাবে বাড়ে নামটাও সেভাবে, মানে সংখ্যা যেভাবে হচ্ছে আমরা নামটাও সেভাবেই লিখেছি, ওকে। তাহলে বাংলায় 2 অঙ্কের সংখ্যার নামগুলি দশকের পরে একক না বলে এককের পরে দশক এইভাবে সংখ্যাবাচক শব্দগুলি তৈরি হয়েছে। তার মানে দশকের ক্ষেত্রে এই ফর্মুলা অ্যাপ্লিকেবল, অর্থাৎ আমরা এককের পরে দশককে আমরা বলে থাকি, মাথায় থাকে জানো, এককের পরে আমরা দশককে বলে থাকি, ওকে। এবার আমাদের বলেছে দশকের ঘরের সংখ্যাগুলির মধ্যে দুটি ছাড় 14, 16 সবেতেই কিন্তু কি হচ্ছে, সবের র দিয়ে শেষ হচ্ছে, ওকে। 20 ঘরের সংখ্যাগুলি সবই স হস্যই এইভাবে কিন্তু শেষ হচ্ছে, এটা বলেছে। এগুলো কিন্তু একটু পড়তে হবে, ওকে। এগুলো আমি আর ডিটেলসে পড়াচ্ছি না, কারণ অলরেডি ভিডিও বড় হচ্ছে, নাহলে কিন্তু আমরা কমপ্লিট করতে পারবো না চ্যাপ্টারটা আজকেও, ওকে। দেখো কি বলেছে, 30-এর ঘর বলছে 30 দিয়ে ব্যতিক্রম হচ্ছে 39, ওকে। এইগুলো কিন্তু ভালো করে ব্যতিক্রমগুলো কি কি আছে এটা কিন্তু আমাদের পড়তে হবে, ওকে। 50-এর ঘরে কিন্তু 9 ব্যতিক্রম 59, ওকে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা এসছে, প্রত্যেকটা এগুলো আমাদের পড়তে হবে, ওকে। কোন ঘরের কি কি ব্যতিক্রম রয়েছে, ঠিক আছে, বোঝা গেল।
এবার কি বলেছে দেখো, বলেছে 19, 29, 39, 59, 69, 79 এই সংখ্যাগুলি একটু বিশেষত্ব আছে। আচ্ছা, খেয়াল করে দেখো প্রত্যেকটা নামের শুরুতে উনো শব্দটা বসেছে। হ্যাঁ, যেমন 29, রাইট, 39, 49, 59, 19, ওকে, সব কিন্তু উনো কথাটা বলেছে। উনো কথাটার মানে হলো কিছুটা কম বা ন্যূন, মানে অর্থাৎ 59, তার মানে এখনো 60 হয়নি, 60-এর চেয়ে একটু কম বা ন্যূন। তাহলে 59 মানে হলো 60-এর চেয়ে কম। হ্যাঁ, বাকিগুলোও তাই। এইভাবে দেখো 30, 40, 50 সবগুলো ঘরের সংখ্যার নাম যেভাবে বাড়ছিল, তাতেই 37, 38-এর পরে 29 হতে পারতো। ঠিক আছে, বলছি 37, 38, তারপরে কিন্তু নাম যেভাবে বাড়ছিল প্রতিটা সংখ্যা, তাহলে 37, 38, 29 এইভাবেই তো হওয়ার কথা। হিসাব তো এটাই বলে যে আমরা 37 লিখবো, 38 লিখবো, তারপরে আমরা কি বলি না 39, 39 কোথার থেকে এলো? আমাদের ওই ছন্দ ওয়াইজ তো আমাদের 29 বলার কথা, রাইট না? সেটা কি হয়? সেটা হয় না। এইভাবে 39, 49, 59 ইত্যাদি বদলে সংখ্যাগুলির নামের মধ্যে পরের দশকটির সংখ্যা শব্দের নাম ঢুকে 49, 59, 69 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে বলছে যেমন আমি বললাম না, যেমন 37, 38, তারপরে 39 হচ্ছে, তেমনই তো আমাদের 48, 48-এর পর আমরা কি বলে থাকি? 48-এর পর আমরা কি বলে থাকি? 49 বলে থাকি, রাইট না? তো সেটাই বলছে 48, তারপরে আমরা 49 বলি, 59 বলি। তাহলে আমাদের 48-এর পরে তো এটা বলার কথা নয়, ঠিক আছে? তাহলে এটাই কিন্তু বোঝাতে চাইছে। ওকে, তো নেক্সট আমাদের কি বলেছে দেখো, 19, 20, 29 না বলে যে 19 বলছি, কারণ 49 থেকে 29 এইভাবে ক্রমে শব্দটা ছোট হয়ে 19 হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? তো শব্দটা ছোট হয়ে 19 হয়ে গেছে, সেটাই বোঝাচ্ছে। ওকে, তবে দেখো আগের তালিকায় একটা সংখ্যা লিখিনি, সেটা হচ্ছে 99, এটাকে আমরা বলি 99। আমরা কিন্তু 1900 বলি না, ঠিক আছে? বলে 88, আমরা তো বলছি 88, 88-র পরে কি বললাম? 88-র পরে আমরা 79 বলি কি? 88, তারপরে কি আমরা 89 বলি, তারপরে আমরা কি বলি? 90 বলি, ঠিক আছে? তারপরে আমরা কি বলি? 91, 92, 93, 94, 95, 96, 97, 98। 98-এর পরে কি বলার কথা আমাদের? 89 বলার কথা। আমাদের ছন্দ তো তাই বলছে যে আমাদের 89 বলার কথা, সেটা বলি কি? বলি না। তাহলে আমরা কি বলে থাকি? না 99 বলে থাকি, সেটাই বলছে। তাহলে সংখ্যাগুলির মধ্যে একটা নাম ব্যতিক্রম হয়ে যাচ্ছে, তো এটা ব্যতিক্রম, সেটাই বলছে। ব্যতিক্রম কি আছে একটু পড়ে নিতে হবে। ওকে, বাংলায় মৌলিক বা বিশুদ্ধ সংখ্যাবাচক শব্দগুলি পদের আগে বসে সেটির সংখ্যা নির্দেশ করে। যেমন পদের আগে বসে কি সংখ্যা নির্দেশ করে? না শতবর্ষ, 150 বছর, 5 মাথার মোর, 7 দিন, 1000 তারা, 7 কোটি সন্তান ইত্যাদি। অর্থাৎ বলছে বাংলায় মৌলিক বা বিশুদ্ধ সংখ্যাবাচক শব্দগুলি বিশেষ্য পদের আগে বসে সেটির সংখ্যা নির্দেশ করে। মানে সংখ্যাবাচক যে বিশুদ্ধ সংখ্যা বাচক শব্দ, সেটা কি হচ্ছে না বিশেষ্যের আগে বসে সংখ্যা বলছে। যেমন বছর, বছরের আগে আমরা 150 বসিয়ে দিচ্ছি। বর্ষ, রাইট না? বর্ষ বিশেষ্যের আগে আমরা কি বলছি? শত কথাটা বসিয়ে দিচ্ছি। তারপরে ধরো 5 মাথার মোড়, তার মানে আমরা 5 কথাটা বসিয়েছি। 7 দিন, দিনের আগে আমরা 7 বসিয়ে দিচ্ছি, এটাই বলছে। সংখ্যাবাচক এক্ষেত্রে বিশেষণ পদের মতো বিশেষ্য বৈশিষ্ট্য বোঝায়। ইংরাজি অনুসরণে আমরা রজত জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী, হীরক জয়ন্তী শব্দগুলিও বাংলা বছরের সংখ্যা বোঝায়। 12 সংখ্যাটিকে আমরা ইংরাজিতে ডজন অর্থে ব্যবহার করি। সংখ্যাবাচক শব্দের শেষে কতগুলি নির্দেশক সংখ্যা বসানো, এগুলো হচ্ছে মানে কোন ক্ষেত্রে কি বসায়, এটা আমাদের পুরোটা ভালো করে কিন্তু মুখস্থ করতে হবে। এগুলো সমস্ত মুখস্থ করতে হবে। টো, টে, টি, খানা, খানি, গাছা, গাছি জাতীয় খণ্ড শব্দ, এগুলো খণ্ড শব্দ, রাইট? এই শব্দগুলোকে আরও নির্দিষ্টভাবে বোঝায়, যেমন 3টে, 5টে, 7 গাছি, 2টো, 4টে ইত্যাদি, রাইট? এখানে আবার তরিখানা, ছেলেটি, লোকটা, দড়িগাছা এই জাতীয় শব্দ দেখে সংখ্যা না থাকলেও সংখ্যার উল্লেখ না থাকলেও বোঝা যাচ্ছে যে একটিকেও কিন্তু বোঝানো হচ্ছে। মানে একটি
কেই কিন্তু বোঝানো হচ্ছে, মানে এই শব্দগুলোর থেকে আমরা বুঝতে পারছি যে একটিকেই জাতীয় শব্দের সংখ্যা উল্লেখ না থাকলেও আমরা বুঝতে পারি যে আমরা একটিকেই বোঝানো হচ্ছে, এই বোঝানো যাচ্ছে যে একটিকেই বোঝানো হচ্ছে। অর্থাৎ বন্ধুরা, কোনগুলো বলছে? বন্ধুরা, গাছগুলো, পাতাগুলো, এই জাতীয় শব্দের একের বেশি বোঝাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? যেমন আমরা বলছি, ধরো এখানটা ভালো করে বোঝো, এখানটা বলছে যে তীরখানা, ছেলেটি, লোকটা, ওকে, এইটার থেকে আমরা একটাই বলছি যে তীরখানা, ওকে, মানে খানা, একখানা, টি, সেজন্যই বলেছে টিটা, খানা, খানি, ওকে, এগুলো একটিকেই বোঝায়, ওকে। কিন্তু আমরা যখন বলছি যে বন্ধুরা, গাছগুলো, পাতাগুলি, এগুলো অনেকগুলোকে বোঝাচ্ছে, এটাই বলছে, আর কিছু না। নেক্সট আমাদের বলেছে ভগ্নাংশিক শব্দ বিশেষ শব্দ সংখ্যা, যাকে বলা হয় ভগ্নাংশের শব্দ সংখ্যাটা কি দেখো বলি। এই ধরনের সংখ্যা হচ্ছে, শব্দগুলি হলো ভগ্নাংশ, মানে কোনগুলো? এই ধরনের, এই ধরনের হচ্ছে শব্দগুলোকে বোঝা হচ্ছে ভগ্নাংশের শব্দ। কি বলছে দেখো, এই জাতীয় সংখ্যা শব্দগুলির মধ্যে কয়েকটি ভগ্নাংশবাচক বিশ্লেষণ, যেগুলি ভগ্নাংশ জাতীয় সংখ্যা হলো আলাদা নাম রয়েছে। যেমন আধখানা, দেখো এটা মানে আমরা কি বুঝি? হাফ বুঝি, রাইট না? আধলা, ঠিক আছে, আধখানা, এই ধরনের আমরা বুঝি। নেক্সট দেখো সাড়ে, সাড়ে কথাটা বলতে আমরা কি বলি? 1 আর 2 ছাড়া 99 পর্যন্ত সব সংখ্যার পূর্ণমান যোগ অর্ধেক বোঝাতে বিশুদ্ধ সংখ্যার আগে একটি বিশেষণ বসে, রাইট? যেমন 4:30, 4 ঘন্টা প্লাস আধা ঘন্টা, মানে এই যে এগুলোকে হাফ অ্যান আওয়ার্স করে আমরা বসিয়ে থাকি, মানে এইভাবে যে বসাচ্ছে, এটাকেই ভগ্নাংশ বলছে, আর কিছু না। ভগ্নাংশ হচ্ছে এই ধরনের সংখ্যার শব্দগুলি হলো ভগ্নাংশ সংখ্যাবাচক শব্দ আমরা বলি। এদের মধ্যে কয়েকটি ভগ্নাংশকে কি বলা হয়? মানে ভগ্নাংশবাচককে বিশেষণ বলে। আবার ভগ্নাংশবাচক বিশেষণ গুলির কয়েকটা আলাদা নামও আছে, ঠিক আছে? যেমন ধরো আমরা যেটা পড়লাম, যেমন ধরো আধ মানে হচ্ছে হাফ, যেটা আমরা বললাম, ঠিক আছে? আবার দেখো, আমরা বলে থাকি যে তেহাই মানে কি বোঝায়? তেহাই মানে হচ্ছে 1/3 যেটা আমরা বলি, ঠিক আছে? যেমন ধরো 1/, যদি আমি 3 দিই, সেটাকে আমরা তেহাই বলে কিন্তু উল্লেখ করে থাকি, ওকে, বোঝা গেল সেটা আমি কি বললাম? তো সেটাই কিন্তু বোঝাচ্ছে। আবার দেখো 4:30, সাড়ে বললে কিভাবে বোঝাচ্ছে? এগুলো হচ্ছে কোনটায় সংখ্যা আমরা কিভাবে লিখে থাকি সেটাই দিয়েছে, ঠিক আছে? মানে 4 ঘন্টা প্লাস আধা ঘন্টা, এই দেখো 4:30কে ঠিক এইভাবে লিখে থাকি, এগুলো একটু পড়তে হচ্ছে, আর কিছু না, ঠিক আছে? তেমন ধরো 8.5 টাকা, ঠিক আছে, কিভাবে লিখি? 8 প্লাস অর্ধেক, ওকে, এটা কিন্তু পড়তে হবে, রাইট? তেহাই, একটু আগেই যেটা বললাম, তেহাইটা কিভাবে লিখি? 3 ভাগের 1 ভাগ, মানে ওপরে 1 নিচে 3, ওকে। দেড়টা দেখো কিভাবে লিখি, ওকে, দেড়টা আমরা লিখি এইভাবে, এই দেখো 1 লিখলাম প্লাস ওপরে 1 আর নিচে 2, এগুলো আমরা জানি, কিন্তু এটাকে দেড় বলা হয়। আড়াইটা কিভাবে লিখি আমরা? এই দেখো আড়াইটা। নেক্সট বলেছে দেখো পোয়া আমরা কিভাবে লিখি, ওকে, এটা হচ্ছে পোয়া লেখার নিয়ম, ঠিক আছে? নেক্সট দেখো সিকিটা আমরা কিভাবে লিখি, ওকে, সিকিটা লেখার নিয়ম, ঠিক আছে? এগুলোই কিন্তু বলে গেছে, ওকে, এগুলো একটু পড়তে হবে, এগুলো নিয়ম, এটা পড়তে হবে কিন্তু, ঠিক আছে? পৌনে, দেখো পৌনে কিভাবে লেখা হয়, তারপরে শোয়া কিভাবে লেখা হয়, এটা হচ্ছে কিভাবে কোনটা লেখা হয় সেটা, এটা লেখাগুলো কিভাবে করতে হয় এটা নিজেরা মুখস্থ করবে। এটা আমি আর পড়লাম না, কারণ তাহলে ভিডিও কিন্তু আমরা কমপ্লিট করতে পারবো না। তাহলে আমাদের এমনি অন্যান্য ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশ কতগুলো আমরা দেখলাম না? এইটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো যেমন এখানে কি বলেছে দেখো, 1 সেকেন্ড, এটা আমরা একটু পড়ে নিই। এমনিতে অন্যান্য ভগ্নাংশ সূচক শব্দগুলির ক্ষেত্রে 1-এর 3, 8-এর 5, 6-এর 8, এইভাবে দুটি সংখ্যার সম্পর্ক নির্দেশ করা হয়। তার আগে পূর্ণ সংখ্যা বলে 2 পূর্ণ 5-এর 6, ওকে, 2 পূর্ণ 5-এর 6 কিভাবে লিখি? দেখো আমরা এগুলো লিখতে জানি। 2 পূর্ণ, এই যে 2, 5-এর 6, ওপরে 5 নিচে 6, এটা তো আমরা ছোটোর থেকেই শিখে আসছি, রাইট? তেমনই দেখো 7 পূর্ণ 4-এর 9 কিভাবে লিখি আমরা? এটা জানি। এগুলো কিন্তু লিখতে দেয় পরীক্ষায়, যে 2 পূর্ণ 5-এর 6 কিভাবে লিখবো, লেখো, ঠিক আছে? তো এগুলো কিন্তু তখন করতে হবে, ওকে, বোঝা গেল? নেক্সট আমাদের কি বলছে দেখো, নেক্সট আমাদের বলেছে 3 নম্বর, যে গুণিতক সংখ্যা। তাহলে আচ্ছা, এটা যাওয়ার আগে আমি একবার বলে দিই তোমাদেরকে,
আরেকটা কথা বলে দেবো, সেটা হচ্ছে তাহলে আধ, তাহলে কি হলো আমরা শিখলাম এই জায়গাটা থেকে কি, আধ মানে হচ্ছে 1/2, এটা মানে হচ্ছে আধ। ওকে, তারপরে ধরো সাড়ে, সাড়ে আমরা বলে থাকি না, যেমন সাড়েতে কতটা কি বলে থাকি, 5.5 ঘন্টা, 6.5 ঘন্টা, এই আধকে যোগ করেই কিন্তু তখন সেটা করা হয়। ওকে, ব্যাপারটা। নেক্সট ধরো তেহাই, তেহাইটা কি বলে দিলাম আমি। তারপরে ধরো দেড়, দেড় মানে কি, ওই যে আধকে যোগ করে করা হয়, যেমন ধরো এক, জাস্ট সেকেন্ড, যেমন ধরো 1 লিখলাম, তারপরে আমরা ওপরে 1 লিখলাম, নিচে 2 করলাম, এটাকে বলা হয় কিন্তু দেড়। ওকে, আবার ধরো আড়াই, আড়াই কি বলা হয় না, ওপরে 2, এই সাইডে 2, আচ্ছা ওপরে 1 আর নিচে কিন্তু 2, এটা হচ্ছে আড়াই। ওকে, নেক্সট দেখো, তারপরে পোয়া, পোয়া বা পোয়া, পয়কার অন্ত্যেস্তয়কার পোয়া হয় বা পয়কার ও অন্ত্যেস্তয়কার পোয়া হয়। পোয়া মানে কি লেখা হয় না, ধরো আমরা লিখে থাকি ওপরে 1 আর নিচে কি 4, রাইট, ওপরে 1 লেখা হয়, নিচে 4 লেখা হয়, এটাকে আমরা পোয়া বলে থাকি। ওকে, নেক্সট দেখো আরেকটা হয়, সেটা হচ্ছে সিকি, সিকিটা কি হয়, সিকিটা হয় হচ্ছে উপরে 1 হয় আর নিচে 4 হয়, রাইট, তখন সেটা কিন্তু আমরা সিকি ক্ষেত্রে ব্যবহার করে থাকি। ঠিক আছে, মানে আমি যদি বলে তোর 5 সিকে, অর্থাৎ কি 1 টাকা 25 পয়সা। ওকে, সেটাকে আমরা বলে থাকি, এটা পুজোর সময় আমরা অনেক সময় দক্ষিণা দিয়ে থাকতাম। ঠিক আছে, এখন তো 25 পয়সা খুব একটা পাওয়া যায় না। ওকে, তো এইভাবে কিন্তু আমরা ব্যবহার করে থাকি বা ইউজ করে থাকি। ঠিক আছে, এটা বোঝা গেল। নেক্সট আমাদের এটা হয়ে গেল। নেক্সট আমরা যাব হচ্ছে 3 নম্বর হচ্ছে গাণিতিক সংখ্যা। ওকে, 3 নম্বর গাণিতিক সংখ্যাটা কি বলছে দেখো, সংখ্যা শব্দটির শেষে গুণ শব্দটি জুড়ে তার গুণিতক চিহ্নিত করা, দ্বিগুণ মজা, 7 গুণ আনন্দ, 10 গুণ ভারী। তার মানে কি হচ্ছে, গুণিতক সংখ্যাটা কি, সংখ্যা শব্দটির শেষে কিন্তু গুণ শব্দটা জুড়ে কথাটা ব্যবহার করা হয়। যেমন মানে এই ধরনের শব্দ কিন্তু কয়েকটা বৈশিষ্ট্য আছে, যেমন ধরো এদের ক্ষেত্রে গুণ শব্দটি যোগ করে কোনো কোনো কিছুর গুণিতক বা গুণিতক হিসাবে আমরা প্রকাশ করে থাকি, যেমন বলতে পারি যেটা পড়লাম আমরা 10 গুণ, দ্বিগুণ, ওকে, শতগুণ, এইভাবে। ওকে, তারপরে ধরো 20, 10 ইত্যাদি সংখ্যাকেও অনেক ক্ষেত্রে কিন্তু গুণিতক হিসাবে ব্যবহার করা হয়। ওকে, যেমন 3 20, তারপরে ধরো 2 20, ওকে, 2 20 বয়স, ওকে, 3 20 পণ আমরা বলে থাকি না, রাইট না, 1 20 পান। ওকে, এই ধরনের কথা, এই ধরনের সংখ্যা শব্দের ক্ষেত্রে কিন্তু ইংরাজি ডবল কথাটাও কিন্তু ব্যবহার করা হয়, যেমন ধরো ডবল খুশি, 4 ডবল দাম। ওকে, এই ইংরাজির ডবল কথাটাও কিন্তু ব্যবহার করা হয়, রাইট। আবার ধরো অল্প পরিমাণ বোঝাতে কখনো কখনো কিন্তু একই সংখ্যা দুবার ব্যবহার করা হয়, অল্প পরিমাণ, রাইট না, যেমন 2টি 2টি, ওকে, 4টি 4টি, এই কথাটা কিন্তু মানে অল্প পরিমাণ কিন্তু বোঝাতে আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, এবার এখানে কি বলছে একটু পড়ে নিই আমরা। বলছে এক্ষেত্রে অনেক সময় ইংরাজির ডবল শব্দটা ব্যবহার করা হয়, দেখো এখানেও কিন্তু কতটা দিয়েছে, ডবল শব্দটা ব্যবহার করা হয়, ডবল খুশি, 4 ডবল দাম, 3 ডবল পয়সা। ওকে, নেক্সট দেখো কি বলেছে, 10 20 সংখ্যাগুলি অনেক ক্ষেত্রে গুণিতক রূপে ব্যবহৃত হয়। 4 20 বয়স হয়ে গেল, বলি না আমরা 4 20 বয়স হয়ে গেল, আগেকার দিনে মানুষরা বেশি ইউজ করতো এই ধরনের কথা। 3 10 5, আচ্ছা এইভাবে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, মানে 35, এইভাবে 3 10 5 35। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা কথাটা ব্যবহার করে থাকি। আবার কি বলেছে, একই সংখ্যা দুবার উল্লেখ করতেও কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তো এটা আমি নিয়মগুলো বললাম, সেই নিয়মটাও। ঠিক আছে, নেক্সট আমাদের বলেছে অনির্দেশক সংখ্যা। অনির্দেশকের ক্ষেত্রে কি বলছে দেখো, অনির্দেশক দুটি সংখ্যা সংখ্যা শব্দ পাশাপাশি বসিয়ে প্রয়োগ করলে সংখ্যা, নির্দিষ্ট সংখ্যা না বুঝিয়ে তার অনির্দিষ্ট বা মোটামুটি আন্দাজ কোনো সংখ্যা বোঝায়। ওকে, তখন কিন্তু তাকে বলা হয়, যেমন ধরো 7 5 ভাবনা, আন্দাজ করে আর কি। ওকে, 10 12 ফুট গভীর, কতটা প্রপার জানি না, যেটা আমরা আন্দাজ করে বুঝিয়ে থাকি সেটাকে কিন্তু অনির্দেশক সংখ্যা বলে থাকে। তাহলে আমি অনির্দেশক সংখ্যা বললে আমরা কি বলবো, যে নির্দিষ্ট কোনো সংখ্যা না বুঝিয়ে অনির্দিষ্ট বা আন্দাজ মতো কোনো সংখ্যাকে বোঝাতে অনেক সময় দুটি সংখ্যা পাশাপাশি বসানো হয়। ঠিক আছে, যেমন ধরো আমরা বলি, একটু আগেই বললাম যে 10 12 হাত গভীর, ওকে, বা 7 5 ভাবনা। ঠিক আছে, বা আমরা বলতে পারি যে 18 19 বছরের ছেলে। ওকে, তারপরে 8 10 কোটি মানুষ। ওকে, এইভাবে আমরা বলি কিন্তু। ঠিক আছে, তো বোঝা গেল ব্যাপারটা। এবার কি বলছে দেখো, এবার বলছে আবার সংখ্যা শব্দের সঙ্গে অন্য শব্দ বসে সেটিকে অনির্দিষ্ট করতে পারে, যেমন
যেমন 5খানা নির্দিষ্ট সংখ্যা বোঝালেও খান 5 অনির্দিষ্ট। এইভাবে 12 বছর কিন্তু বছর 12, ওকে। তারপরে ধরো 10 হাত কিন্তু হাত 10, মানে এটা এই ধরনের কথাটাও যদি আমরা বলি তাহলেও কিন্তু কনফার্ম বোঝানো যাচ্ছে না কতটা সংখ্যা, ওকে। বিঘে 2, ওকে। তারপরে ফুট 4, মানে তার মানে এরকম একটা আন্দাজে বলা, এটা ঠিক আছে, এই ধরনের কথাগুলো, ওকে। এটা পড়তে হবে। নেক্সট কি বলেছে, বাংলা বাগধারায় অর্থাৎ লোকমুখে প্রচলিত বিশিষ্ট অর্থবোধক কথাগুলি সংখ্যাবাচক শব্দে প্রয়োগের অন্য ধরনের অর্থ প্রকাশ হয়েছে, যেমন একাই 100, ওকে। মানে কিছু প্রবাদ বাক্য আমরা ব্যবহার করে থাকি বা আমরা কথাটা প্রচলিত কথা বলতে পারি, 10-এর লাঠি 1-এর বোঝা, ঠিক আছে। তারপরে 2 কান কাটা, ওকে, দুমুখো সাপ, এই ধরনের কথা কিন্তু আমরা ভীষণ এখন আমরাও শুনে থাকি, রাইট না? ঠিক আছে, 2 নৌকায় পা দিয়ে চলা, রাইট না? আমরা ধরো দুটো কাজ করতে চাইলে অনেকেই বলে 2 নৌকায় পা দিয়ে চলিস না, ওকে, হয় না? 121 করা, ওকে। 1কে 21 করা, এইভাবে কিন্তু 1 ঢিলে 2 পাখি মারা, এই ধরনের কথা কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো পড়তে হবে, ওকে। তার মানে এই ধরনের কথাগুলো কি না, এগুলো কিন্তু কিছু প্রচলিত, ওকে। এগুলো কিন্তু এই ধরনের কথা প্রচলিত, লোকমুখে প্রচলিত কথা, তো লোকমুখে কিছু এগুলো প্রচলিত কথা, যেটা আমাদের পড়তে হবে, ওকে। নেক্সট আমাদের 3 নম্বর কি বলেছে, পূরণবাচক শব্দ। পূরণবাচক শব্দটা আমাদের কি বলছে দেখো, সংখ্যা শব্দগুলি সবই ছিল এক একটি নাম। সংখ্যা শব্দগুলি কি ছিল, সব এক একটি নাম। এই জাতীয় সংখ্যা শব্দ থেকে যখন কোনো নির্দিষ্ট স্থান বা ক্রম বোঝায়, অর্থাৎ সংখ্যা শব্দের একটা বৈশিষ্ট্য পাওয়া যায়, তখন সেই শব্দকে বলা হয় পূরণবাচক শব্দ বলে, ওকে। তাহলে পূরণবাচক শব্দটা কাকে বলে, যদি আমি তোমাকে সহজে বোঝাতে চাই, বলবো হচ্ছে সংখ্যা শব্দের দ্বারা যখন কোনো নির্দিষ্ট স্থান বা ক্রমকে বোঝাচ্ছে, অর্থাৎ সংখ্যা শব্দের একটি বৈশিষ্ট্য প্রকাশ পায়, তাকে বলা হয় হচ্ছে পূরণবাচক শব্দ। যেমন বলা হয় 50 দিন, তারপরে ধরো বলতে পারি যে 12-র দাগের অঙ্ক, তারপরে 25শে বৈশাখ, এইভাবে কিন্তু, ওকে। যাই হোক, এবার আমাকে কি বলেছে দেখো, বলছে এই জাতীয় সংখ্যাকে পূরণবাচক বিশ্লেষণ, পূরণবাচক বিশেষণ, ক্রমবাচক বিশেষণ, সংখ্যাবাচক শব্দ, এই রকম নামে চিহ্নিত করা হয়। তার মানে এই শব্দগুলোকে কিন্তু আমরা বিভিন্ন নামে চিহ্নিত করি, কি নামে না, পূরণবাচক বিশেষণ, ক্রমবাচক বিশেষণ আর সংখ্যাবাচক বিশেষণ, এই 3টে নামে কিন্তু আমরা চিহ্নিত করে থাকি, ওকে। এবার দেখো কি বলছে, নেক্সট কি বলেছে, সংস্কৃত বা আর্য ভাষার থেকে বাংলায় বিভিন্ন ক্রমবাচক শব্দের ব্যবহার হয়েছে। তো বিভিন্ন বাংলায় কিন্তু সংস্কৃত বা আর্য ভাষার থেকে বিভিন্ন ক্রমবাচক শব্দের ব্যবহার হয়েছে, ওকে। তার মধ্যে দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম, এই ধরনের ক্রমবাচক শব্দ বা পূরণবাচক শব্দ আমরা কিন্তু বিভিন্ন ব্যবহার করে থাকি। কত দিয়েছে দেখো, এর মধ্যে 7টা 8টা পড়ে নেবে, ওকে। ইত্যাদি বিভিন্ন পূরণবাচক শব্দ, তাহলে যদি বলে কিছু পূরণবাচক শব্দের উদাহরণ, তখন কিন্তু আমাকে দিতে হবে। এর পরবর্তী শব্দগুলি বেশিরভাগই অপ্রচলিত হয়ে গেছে, রাইট না? তার মানে কিছু শব্দ কিন্তু অপ্রচলিত হয়ে গেছে। বাংলা মাসে কিছু তিথি ও দিন গণনার সূত্রে এমন কয়েকটি সংস্কৃত পূরণবাচক শব্দের ব্যবহার চলে, রাইট? বিশেষ করে দুর্গাপূজার সময়, ওকে। দেখো দুর্গাপূজার সময় পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, এগুলো আমরা সবাই বলি, এগুলো আমরা সাধারণত বলেই থাকি দুর্গাপূজার সময়, এগুলোর আমরা কম মানে ইউজ করে থাকি। এছাড়া দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থা, তারপরে কোথায় গেল, চতুর্থা, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, এই ধরনের কথা কিন্তু আমরা তিথির নামের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, ওকে। আগে আমরা আর্য ভাষা অথবা সংস্কৃত ভাষার ক্ষেত্রে ভাষা থেকে রূপান্তরের ফলে বাংলায় তৈরি হওয়া যেসব তদ্ভব শব্দের কথা বলেছি, সেই রকম অনেকগুলি তদ্ভব পূরণবাচক শব্দ আছে, ওকে। কিছু তদ্ভব পূরণবাচক শব্দ রয়েছে, রাইট? দেখো তদ্ভব পূরণবাচক শব্দ কোনগুলো, এর থেকে 1 থেকে 4 পর্যন্ত ঘরের এরকম শব্দ, পয়লা, দোসরা, তেসরা, চৌঠা, এগুলো হচ্ছে কি না তদ্ভব পূরণবাচক শব্দ, ওকে। 5 থেকে 18 পূরণবাচক শব্দ, ওকে। 5 থেকে 18 পূরণবাচক শব্দ, এগুলির জন্য সংখ্যা শব্দের শেষে হর্ষই বা ওই যোগ করে শব্দগুলো তৈরি করা হয়, যেমন 5ই, 6ই, 7ই, 8ই, 9ই, 10ই, এগুলো ওইকে আমরা বা হর্ষইকে যোগ করে আমরা কিন্তু কি করছি না পূরণবাচক শব্দগুলো সৃষ্টি করছি বা তৈরি করছি, ওকে। নেক্সট কি বলেছে দেখো, 19 থেকে
31 পূরণবাচক শব্দ, 19 থেকে 31-এর মধ্যে শব্দগুলোকে এ যোগ করছি। দেখো 19-এ, 20-এ, 21-এ, 22-এ, 23-এ, 24-এ, বলি না 24শে জানুয়ারি, 25শে জানুয়ারি, সে কথাটাকে ব্যবহার করে আমরা কিন্তু এটা ব্যবহার করছি। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট আমাদের কি বলেছে দেখো, নেক্সট বলেছে খেয়াল করো যে ওপরের এই পূরণবাচক শব্দগুলি আমরা মাসের তারিখ বোঝাতেই ব্যবহার করি। হ্যাঁ, এগুলো কিন্তু মাসের তারিখ বোঝাতে আমরা ব্যবহার করছি। সংখ্যা শব্দের শেষে তম যোগ করে পূরণবাচক শব্দ তৈরি করা, আবার তম যোগ করেও কিছু হচ্ছে, যেমন দেখো 51তম, 50তম, 100তম, বলি না 100তম জন্মবার্ষিকী। ঠিক আছে, এটাই। এগুলি সাধারণত কোনো সংস্থা বা গোষ্ঠীর বর্ষপূর্তি বোঝাতে বা ব্যক্তির জন্মদিনের নির্দিষ্ট বর্ষপূর্তি বোঝাতে কিন্তু ব্যবহার করা হয়, রাইট না? যেমন শতবর্ষ কারো পূর্ণ হলে, যেমন কোনো লেখক কবিদের, তখন বা বর্ষপূর্তির ক্ষেত্রে এই ধরনের কথাগুলি আমরা ব্যবহার করে থাকি, রাইট? নেক্সট কি বলেছে দেখো, পরিবারের একাধিক ভাই বোনের ক্ষেত্রে মেজো, সেজো, রাঙা ইত্যাদি শব্দ বা দ্বিতীয় বোঝাতে দোজ বা দোজবর শব্দগুলি কিছু প্রচলিত পূরণবাচক শব্দ যা সম্পর্ক বোঝায়। অর্থাৎ আমরা কিন্তু এই ধরনের কথা বলেই থাকি। দেখো মেজো বংশের সেজো, ন জেঠু, বলি না আমরা দেওর, এই ধরনের কথা আমরা বলে থাকি। তো সেটাই বলছে যে আমরা কিন্তু তখন ইত্যাদি শব্দ বা দ্বিতীয় বোঝাতে দোজ শব্দগুলো কিন্তু পূরণবাচক শব্দ সম্পর্কে বোঝায়, রাইট? সংখ্যা শব্দের শেষে র বা এর যোগ করে সহজেই পূরণবাচক শব্দ তৈরি করার অভ্যাস, রাইট? যেমন কি বলেছে দেখো 5 রাইট? তার মানে বলেছে সংখ্যার পরে র যোগ করে। 5 যোগ এর, সংখ্যার পরে র বা এর যোগ হচ্ছে, দেখো এর যোগ হয়েছে, 5-এর হয়ে গেল। নেক্সট দেখো 15-র পরে র যোগ হয়ে 15-র হয়ে গেল, রাইট? তো র যোগ করে অভ্যাস করা আর কি। নেক্সট কি বলেছে, একইভাবে সংখ্যা শব্দের পরে কেউ কেউ ইংরাজি নম্বর শব্দটা বসিয়েও কিন্তু পূরণবাচক শব্দ করে থাকে। যেমন আমরা বলে থাকি না, দেখো 1 নম্বরের কিপ্টে লোক, বলি না? তাহলে এই যে নম্বর কথাটা ব্যবহার করে আমরা বললাম লোকটা কিপ্টে। ঠিক আছে, সেটাই। ঠিক আছে, ডান দিকে 2 নম্বর গলি, বলি আমরা ডান দিকে 2 নম্বর লেন, 2 নম্বর গলি, এরকম আমরা বলে থাকি, সেটাই। ওকে, নেক্সট কি বলেছে দেখো, বইয়ের 10 নম্বর অধ্যায়, হ্যাঁ 2 নম্বরই বলতে অসৎ লোককে বোঝায়। হ্যাঁ, আমরা অসৎ লোক বলতে 2 নম্বরই লোক বলি। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি বলেছে, 12 নম্বর রুল টানা খাতা, এটাও আমরা বলে থাকি। এর মধ্যে আবার সংখ্যা শব্দের বদলে কখনো পূরণবাচক জুড়ে দেওয়া হয়, 1 নম্বরের ধরিবাজ। ওকে, এটাও কিন্তু বলি আমরা। ঠিক আছে, তো সেটাই কিন্তু বলছে। 40 থেকে চালসে, চোখের ছানি। ওকে, 40 থেকে চালসে মানে হচ্ছে চোখের ছানি। আচ্ছা, বাহাদুরে মানে হচ্ছে বৃদ্ধ বোঝাতে। ওকে, জাতীয়, তারপরে কি বলছে 40 থেকে, তাহলে এখানটা এইটা ব্যাকেটে পড়লাম, তাহলে কি বলছে 40 থেকে চালসে জাতীয় কিছু প্রচলিত শব্দ আছে। ওকে, তাহলে আমরা কি বলছি 60 ঊর্ধ্ব, ওকে, বা 70 ঊর্ধ্ব। এটা 60 ঊর্ধ্ব মানে হচ্ছে 60-এর অধিক, 70 ঊর্ধ্ব মানে 70-এর বেশি। এই জাতীয় শব্দগুলি 60, 70-এর থেকে বেশি বোঝাতে প্রচলিত হয়, রাইট? ঊর্ধ্ব কথাটা, রাইট? আর ঊর্ধ্ব কথাটা ঠিক এইভাবে আমরা লিখে থাকি, 60, 70-এর বেশি বোঝাতে আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কিভাবে কিন্তু পূরণবাচক শব্দগুলো আমরা ব্যবহার করি সেটাই আমাদের এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। ওকে, এই কথাটা মাথায় আমাদের রাখতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দের পার্থক্য হলো এটাই, সংখ্যাবাচক শব্দের দ্বারা সাধারণত সমষ্টি বোঝানো হয়, কেবল এক ছাড়া অন্য সব শব্দ কিন্তু বহুবচন। ঠিক আছে, কিন্তু পূরণবাচক শব্দের দ্বারা একটি নির্দিষ্ট স্থানকে আমরা বুঝিয়ে থাকি কিন্তু। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আমাদের চ্যাপ্টারটা কিন্তু পড়া হয়ে গেলে এরপরে আমরা নেক্সট পড়ব, তখন কিন্তু আমরা হাতে কলমটা কিন্তু কমপ্লিট করব। ওকে, আজকের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দাও, বেশির থেকে বেশি লাইক করো, খুব ভালো থাকো। আর বাংলা পাতাবাহার বলছি, সাহিত্য মেলা বই তোমাদের পড়িয়ে দিয়েছি, সেটা ভালো করে ফলো করবে। ম্যাথ ডিভিএস ম্যাডামকে ফলো করবে ইংরাজি আর গণিতের জন্য, ইংরাজি গ্রামারের জন্য। আজকের জন্য এইটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করে